গবেষণালব্ধ মন্তব্যের জন্য আমরা যারা সরকার পরিচালনা করার চেষ্টা করি আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এবং আমরা খুব মনোযোগ দিয়ে চাই, কারণ আমরা তো একটু লেম্যান, ভাষা ভাষা জ্ঞান ট্যান নিয়ে আমরা ধরেন কথাবার্তা বলি, মাঠের মধ্যে রাজনৈতিক নেতাকর্মী হিসাবে বড় হই, ফলে আমাদের জ্ঞান গম্ভীর কিন্তু অনেক ঘাটতি আছে। এবং আধুনিক নীতি নির্ধারণের প্রক্রিয়াতে যে মাঠে থাকা লোকের সঙ্গে যদি বিশেষজ্ঞ জ্ঞানের একটা সংশ্লেষণ না হয়, যদি একটা সিনথেসিস না হয়, তাহলে কিন্তু একটা পূর্ণাঙ্গ এবং একটা ওয়ার্কেবল রোডম্যাপ কিন্তু তৈরি করা যাবে না। এবং নিউ রিফ্রেশিং টেস্টে চেয়ার আপ। চেয়ার আপের নিউ রিফ্রেশিং টেস্ট এতটাই বেটার যে মন বলে চেয়ার আপ। এই যে জনগণের আকাঙ্ক্ষাকে বোঝার একটা প্রজ্ঞা এবং সেটাকে কাজে লাগানোর জন্য বিশেষজ্ঞদের জ্ঞানের যে একটা নথি এবং এই দুইয়ের সংমিশ্রণকে কাজে লাগানোর জন্য যে লাক্সই প্রযুক্তি এবং এই পুরো তিনটা বিষয়কে কাজে লাগানোর জন্য যে দক্ষতা, আমরা যদি একটু তাকাই তাহলে দেখবো যে পুরো ব্যাপারটাই কিন্তু এখন এরকম, পুরো ব্যাপারটাই কিন্তু এরকম। এবং গত 25-30 বছরে রূপান্তর প্রক্রিয়াতে এই ঘটনাগুলি এত গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে যে এখন কিন্তু বিশাল বিশাল গাড়ির ইন্ডাস্ট্রির মালিকরা কিন্তু আর পৃথিবীর ধনী লোক নাই, বরঞ্চ টেসলার মালিক পৃথিবীতে অনেক বড় ধনী, এবং তিনি এতই ধনী, এতই বিত্তবান যে তার নিকটতম দ্বিতীয় ব্যক্তির সঙ্গে তার ব্যবধান অনেক। নলেজ প্রোডাক্ট, এটা দিয়েও কিন্তু বোঝা যায় যে নলেজ প্রোডাক্ট কি পরিমাণ ইনফ্লুয়েন্স করতে পারছে মোশন অফ সিভিলাইজেশনকে, যে যার আপনার ভ্যালু কস্ট, প্রাইস কস্ট সবটাই কিন্তু এত হাই হয়ে গেছে। এখানে আরো একটা মজার ব্যাপার আমাদেরকে খেয়াল করতে হবে যে এই ধরনের কাজগুলির সঙ্গে যখনই আপনার এন্টারপ্রেনারশিপ জড়িত হয়, বিজ্ঞানের গবেষণা, সৃজনশীলতা, সৃষ্টিশীলতা, এবং এটার সঙ্গে যখন এন্টারপ্রেনারশিপ তৈরি হয় এবং যাতে এন্টারপ্রেনারশিপটা তৈরি করা যায় তার জন্য যখন আবার আধুনিক অর্থনীতি তাকে যখন আপনার কপিরাইট দেয়, মালিকানা দেয়, তখন করে দেখা যায় যে জ্ঞান এবং জ্ঞান থেকে উদ্বুদ্ধ যে জ্ঞান পণ্য এবং তার মালিকানা নিশ্চিত করা এবং তার আধুনিক বাজার ব্যবস্থা, সবটাই কিন্তু তখন গোটা অর্থনীতিতে, সমাজে এবং চূড়ান্ত অর্থে সভ্যতায় এত বড় একটা গতি তৈরি করে, এত মোশন তৈরি করে, যেটা কিন্তু অবাক হয়ে যায়। অবশ্যই একটা দুইটা রেজিমেন্টের দেশ আছে যাদের সঙ্গে হুবহু এই কথাটা মিলবে না, সেটা আরেকটা আলোচনা, আমি সেই আলোচনায় যেতে চাই না। আমি এই আলোচনাটা কেন করছি? আমি আলোচনা করছি এই কারণে যে গণমাধ্যম এবং গণ আকাঙ্ক্ষা এই দুই যেমন করে একটা জুলাই অভ্যুত্থান তৈরি করলো, ফলে গণমাধ্যমের জগতে এই গণ আকাঙ্ক্ষাকে যদি কাজে লাগাতে হয় তাহলে এর পিছনের এই মেকানিজমগুলিকে আমাদের খুব পরিষ্কারভাবে বোঝার দরকার আছে। এবং সে কারণেই নিমকোর মতো প্রচলিত প্রতিষ্ঠান অথবা বিটিভি অথবা রেডিও অথবা মনে করেন আমাদের যে অন্যান্য অধিদপ্তরগুলি আছে এবং সামগ্রিকভাবে তথ্য মন্ত্রণালয়, এমনকি সরকার, সবটাই কিন্তু ইন্টারনেট আবিষ্কারের আগের প্রতিষ্ঠান এবং সবটাই কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্মার্ট ডিভাইস জন্ম নেওয়ার আগের প্রতিষ্ঠান। এবং এর যে জনবল, এর যে কাঠামো, এর যে টার্মস অফ রেফারেন্স এবং এর যে ভিশন, বলে এটা কিন্তু দীর্ঘদিনের কিন্তু এমন একটা কাঠামোকে ঘিরে তৈরি হয়েছে যেটা এই পরিবর্তনগুলির, বিপ্লবী পরিবর্তনগুলি যে ঘটেছে ইন্টারনেট, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ডিভাইসের কারণে, তার পরের জগতের সঙ্গে কিন্তু
ওই পুরনো অভিজ্ঞতা, জ্ঞান এবং জনবলের দক্ষতার সঙ্গে কিন্তু একটু অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। আমি কাউকে দোষ দিচ্ছি না, এটি সময় তাকে বিবর্তনের ধারায় কিন্তু এটা ইররিলেভেন্ট হয়ে পড়েছে। ফলে আমি যখনই গণ আকাঙ্ক্ষা বুঝতে চাইব এবং গণমাধ্যমকে যখন সেই গণ আকাঙ্ক্ষার প্রতিফলনের মেকানিজম হিসেবে যখন চিন্তা করব, এবং এভাবেই সভ্যতার প্রয়োজনে জুলাইয়ের মতো যে সমস্ত ঘটনা ঘটবে, শুধুমাত্র রাজনীতির ক্ষেত্রে কিন্তু আমি বলছি না, এটা ধরেন ব্যবসার ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু বিপ্লব করতে পারে এবং হয়েছেও তাই। আমাদের ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রেও তো বিপ্লব ঘটেছে।